এতদিন পর ইরান কিন্তু একটা কাজের কাজ করছে। সেটা কি? সেটা হলো আমেরিকান গর্ব, এই যে F-15 বিমান, F-15 ঈগল আর কি। তো এই বিমান অতীতের কোনো যুদ্ধে শত্রুপক্ষ কিন্তু কোনোদিনও ওই শুট ডাউন করে নামাতে পারে নাই, কোনোদিনও পারে নাই। যে এর আগে লিবিয়া, তারপরে ইরাক, তারপরে ওই বিভিন্ন জায়গায় যে যুদ্ধ হয়েছে, কসোভো বিভিন্ন জায়গায়, কোথাও কিন্তু এই F-15 ঈগল এই জঙ্গি বিমান কিন্তু কেউ শুট ডাউন করে নামাতে পারে নাই। বাট ইরান কিন্তু এইবার একটা কাজের কাজ করছে। আমেরিকার যে গর্ব এবং অহংকারের প্রতীক F-15, মনে রাখতে হবে এটা কিন্তু F-15, F-35 স্টিলথ না, এবং F-15 এটা কিন্তু স্টিলথ বিমানও না। কিন্তু তারপরেও এটাকে অতীতে কখনো কোনো কমব্যাট জোনে কেউ কিন্তু এটাকে কিন্তু আঘাত করে ফেলে দিতে পারে না। বাট এইবার ইরান কিন্তু হরমুজ প্রণালীতে তারা কিন্তু একটাকে ফেলে দিয়েছে, এবং দুইজন পাইলট, এবং এর মধ্যে কিন্তু দুইজন পাইলট থাকে, ওই যে সামনে একজন আর পিছনে একজন হলো ওই বিমান চালায়, আর আরেকজন হচ্ছে ওই বিভিন্ন লক্ষ্যবস্তু নির্ধারণ করে বোমা টোমা ফেলে বা মিজাইল মারে আর কি। তো স্ট্রেইট অফ হরমুজ এই অঞ্চলে ইরান কিন্তু এরকম একটাকে শুট ডাউন করছে। তো দুইজন পাইলট তোর অবশ্যই ইজেকশন করছে। তো একজন জীবিত অবস্থায় উদ্ধার করতে পারছে এই আমেরিকা, এটাও কিন্তু বিস্ময়কর ব্যাপার, তাই না? ইরানের মধ্যে গিয়ে পড়ছে, তারপরও সেখান থেকে আমেরিকা কিন্তু তাকে রেস্কিউ করে নিয়ে গেছে। আর একজন নাকি মারা গেছে। এখন মারা গেল কিসের মানে পড়ে মারা গেল, নাকি ইরানিয়ানদের হাতে পড়ে মারা গেল, কে জানে। এখনও এ বিষয়ে আমরা কিন্তু পুরোপুরি তথ্য পাইনি। বাট প্রশ্ন হচ্ছে যে আমেরিকার গর্ব এবং অহংকারের প্রতীক F-15 এটা ইরান কীভাবে শুট ডাউন করলো, হাউ ইজ ইট পসিবল? আমরা যতটা জানি ইরানের হাতে S-300 এবং তাদের নিজস্ব কিছু ওই এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু তার অধিকাংশই তো অলরেডি ধ্বংস করে দিয়েছে। যে কারণে আমরা বাস্তবে যেটা দেখছি কয়েকদিন ধরে, 1 মাসের ওপরে, ইরানের আকাশে আমেরিকা এবং ইসরায়েলের বিমানগুলো একেবারে মুক্ত বিহঙ্গের মতো উড়ে তারা কিন্তু বিভিন্ন জায়গায় বোমা ফেলছে, এটাই কিন্তু আমরা দেখছি। বাট অল অন এ সাডেন ইরান এমন কি অস্ত্র পেল যেটা দিয়ে তারা এই F-15 বিমানকে ফেলে দিল? হয়তো এখনও তাদের কাছে কিছু S-300 ব্যাটারি থাকতে পারে, অথবা এমন কি হতে পারে যে ওই রাশিয়া S-400-এর কয়েকটা ব্যাটারি গোপনে ইরানে পৌঁছাতে সক্ষম হয়েছে। কারণ হচ্ছে কি, এত সহজ তো না আসলে। একটাই রাস্তা আছে যেখান দিয়ে আসলে ওই S-400 আসতে পারে, সেটা হলো কাস্পিয়ান সাগর দিয়ে, কাস্পিয়ান হ্রদ আর কি। আসলে তো ওটা সাগর না, কিন্তু ওখানেও তো খুব নজরদারি আছে। তো তাহলে আসলে কী দিয়ে ফেললো, এটা কিন্তু একটা প্রশ্ন। হয়তো যারা নাকি সামরিক বিশারদ, অথবা খোদ আমেরিকা যাদের বিমান পড়ে গেছে, তারাই হয়তো বলবে, অথবা ইরান নিজেরাও হয়তো বলতে পারে যে কী দিয়ে তারা এটাকে ফেলে দিল। কারণ ইরানের হাতে তো ওই S-300 নিজস্ব কিছু বিষয়, এয়ার ডিফেন্স সিস্টেম, আর চায়না থেকে আনা। এখন এর মধ্যে কোনটা দিয়ে ফেললো, নাকি ম্যানপ্যাড দিয়ে ফেললো? ম্যানপ্যাড দিয়ে ফেলার বিষয়টাও কিন্তু সঠিক হতে পারে, কারণ যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের বিমান বাহিনীর বিমানের পাইলটরা তো এটাই মনে করতো যে ইরানের হাতে এয়ার ডিফেন্স সিস্টেম বলে তেমন কিছু নাই, হয়তো এই জন্যে তারা অনেক নিচু দিয়ে উঠতেছিল। আর যখনই নিচে দিয়ে উঠতেছিল তখনই হয়তো 2-3টা ম্যানপ্যাড দিয়ে একসাথে হয়তো ফায়ার করছে, এরকমও তো হতে পারে। ম্যানপ্যাড বুঝেন তো, ওই যে ঘাড়ে রেখে যে ফায়ার করে, এবং এইগুলোর রেঞ্জ তো বেশি না, 3-4 কিলোমিটার এরকম। তো একেবারে নিচু দিয়ে উড়লে মনে করেন 1 কিলোমিটার নিচে দিয়ে ওড়াউড়ি যদি করে নির্বিঘ্নে। এবং আমার কাছে কেন জানি মনে হয় যে ওরা হয়তো ডাম বম ফেলার জন্য এই কাজটা করতেছিল। ডাম বম বোঝেন তো, ওই 40-50-60 বছর আগে যে বোমা টোমা যেগুলো ছিল, যেগুলো স্মার্ট ছিল না, GPS গাইডেড ছিল না, ওইগুলোই হলো ডাম বম। এবং এই ডাম বম্ব ফেলতে গেলে আপনার একেবারে নিচুতে নেমে আসতে হয়, কারণ তা না হলে টার্গেটে ওই বোমা ফেলা যায় না। হ্যাঁ, তো যেহেতু ওই আমেরিকা আর ইসরায়েলের পাইলটরা মনে করছে যে ওই ইরানের কোনো নাই, এয়ার ডিফেন্স সিস্টেম নাই, তাহলে আমরা ডাম বম নিয়ে নিচু দিয়ে উড়িয়ে দিয়ে ফেলাই, আর তখনই হয়তো ম্যানপ্যাড মেরে দিয়েছে, এরকম হতে পারে।
কিন্তু যাই হোক তাই হোক, কী দিয়ে মেরেছে এটা আমরা জানি না, আমরা এখন জাস্ট স্পেকুলেশন করতে পারি যে এইটা ওইটা সেইটা। এখন বাস্তবে ইরান কী ইউজ করে এটা করছে, বা এমনও হতে পারে মনে করেন মেশিন গান দিয়ে গুলি দিয়েও ফেলতে পারে। যদি অনেক নিচু দিয়ে উড়ে যেতে থাকে তখন মেশিন গান যদি ক্রমাগত ফায়ার করতে থাকে তাহলে কি তার গুলি লাগবে না, এবং সেক্ষেত্রেও কিন্তু বিমান পড়ে যেতে পারে। তো এইটা হলো অতি আত্মবিশ্বাসী হয়ে একেবারে ডেসপারেটলি যখন এই মার্কিন বৈমানিকরা ওখানে বিচরণ করতেছিল তারই ফলাফল। তো এখন তাদের পাইলটকে তো উদ্ধার করছে, যে মারা গেছে তাকে উদ্ধার করছে কিনা কে জানে। বাট এ থেকে তাদের একটা বেশ ভালো শিক্ষা হলো তারা এত আক্রমণ করে যাবে, এত কিছু করে যাবে, তাদের কোনো কিছু হবে না, এটা তো হতেই পারে না, তাই না? এর আগে কিন্তু ওই যে কুয়েতের ওদিকে 3টা কিন্তু F-15 ফেলে দিয়েছিল, কিন্তু সেগুলা কিন্তু ওই ইরান ফেলে নাই, সেগুলা বস্তুত প্যাট্রিয়ট ব্যাটারি দিয়েই ফেলা হয়েছিল, এবং সেগুলো কিন্তু কুয়েতের যে বিমান বাহিনীর লোকজন আছে তারাই ফেলছিল। এটা ছিল ফ্রেন্ডলি ফায়ারের আর কি পতন। আবার এর মধ্যে ওই অত্যন্ত দামি একটা বিমান KC-135 ট্যাঙ্কার তো বোঝেন, যে বিমান থেকে জ্বালানি ওই ফাইটার প্লেনে ঢুকানো হয়, মানে ভরা হয় আর কি, ফিলিং করা হয়। তো ওই KC-135 একটা বিমান, সেটা নাকি সিরিয়ার এই সাইডে কোন একটা আকাশে ধসে পড়ে 6 জন কিন্তু পাইলট মারা যায়। অর্থাৎ অ্যাটলিস্ট আমেরিকার ক্ষয়ক্ষতি হচ্ছে, একেবারে মোটে যুদ্ধ করবে, মানে মাছ মারতে নামবে, পানিতে নামবে, কাদা লাগবে না, পানি লাগবে না, তা তো হয় না। কিন্তু সেক্ষেত্রে তাদের ক্ষতির পরিমাণ তো খুব বেশি একটা না। যাই হোক, আমার বক্তব্য হলো এখন কি দিয়ে এই F-15 বিমান ফেললো। আমি দেখলাম যে বাংলাদেশের মিডিয়াগুলোতে লেখছে F-35, তারা মানে পার্থক্যও বোঝে না যে F-15 এবং F-35 আকাশ আর পাতাল তফাৎ। F-35 যে লাইটনিং বিমান, এটা তো কমপ্লিটলি স্টিলথ প্রযুক্তির, যেটা নাকি রাডারে ধরা পড়ে না। বাট F-15 এটা তো রাডারে ধরা পড়ে, এটা তো স্টেলথ না। কিন্তু এটা স্টেলথ না হলেও এটা কারিগরি দিক দিয়ে এতটাই সফিস্টিকেটেড, এত কিছুর পরেও কিন্তু এই যে বিগত যত কমব্যাট হয়েছে, এয়ার কমব্যাট হয়েছে, আমরা দেখছি যে এই F-15 কিন্তু অতীতে কখনও এরকমভাবে শুট ডাউন করা সম্ভব হয় নাই। বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্য অপোনেন্ট শুট ডাউন অ্যান F-15 ইগল। তো এইটা নিয়ে কিন্তু এখন ইরানিয়ানরা গর্ব করতেই পারে। কিন্তু এই 2-1টা বা 2-4টা বিমান পড়ে গেলে এখানে ওই আমেরিকা যে পাততাড়ি গুটিয়ে পালাবে অথবা ইসরায়েল যে পাততাড়ি গুটিয়ে পালাবে, এটা মনে করার কোনোই কারণ নাই। ওরা ক্যালকুলেশনই করে রাখছে, কিছু রিস্ক তো থাকেই, যে কিছু বিমান তো এখানে ধ্বংস হবেই, তাই না? এগুলো ক্যালকুলেশন তাদের মধ্যেই আছে। আর এগুলো নিয়ে সেনাবাহিনীর লোকজন বলতে পারবে না যে আমরা যুদ্ধ করব না। বাবা, তোমাদের যুদ্ধ করার জন্যই সেনাবাহিনীতে নিয়োগ দিয়ে তোমাদের অত্যন্ত উচ্চ পদে বেতন দেওয়া হয়, অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, যুদ্ধ করার জন্যই তো। বসিয়ে খাওয়ানোর জন্যে তো তোমাদের তো সেনাবাহিনীতে রিক্রুট করা হয় না। সুতরাং এখানে কোনো সেনাবাহিনীর লোক বলতে পারবে না যে আমরা যুদ্ধ করব না, আমরা চলে যাব। এটা কিন্তু বলার কোনো সাধ্য তাদের নাই। তবুও 2-1জন মানুষ হয়তো অনেক ক্ষেত্রে বলে যে যুদ্ধ করবো না। হ্যাঁ, এবং তার পরিণতি কী হয় সেটা তো আমরা জানি। এখানে যে যুদ্ধ যদি কেউ করতে না গিয়ে বিদ্রোহ করে, তাহলে সে তো রাষ্ট্রের এগেনস্টে বিদ্রোহ করলো, তাই না? এবং তার শাস্তি তো মারাত্মক। আর আমেরিকা এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় যে এই সমস্ত যুদ্ধ করে বলেই তো সে আমেরিকা একটা সুপার পাওয়ার। এখন এই যুদ্ধ না করে তাদের যে বিশাল মিলিটারি পাওয়ার, এগুলো নিয়ে তারা বাড়িতে বসে থাকলো, তো কেউ তাদেরকে পাত্তা দিবে নাকি? না, মাঝে মাঝে তাদের যুদ্ধ করতেই হয়। আর যুদ্ধ যখন করবেই তখন কিছু রিস্ক তো থাকেই, কিছু বিমান টিমান পড়বে, এটাই স্বাভাবিক। অর্থাৎ এইটা নিয়ে খুব বেশি উল্লসিত হওয়ার এই কারণ নাই, মানে এইটার জন্য এত বেশি উল্লসিত হওয়ার মানে কোনো কারণ নাই, এই কারণে যে এর দ্বারা যুদ্ধ থামবে না। এটা হলো বাস্তব কথা। ধন্যবাদ।